আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল একটি ড্রামা, যার নাম হচ্ছে বন অ্যাপাথির ইয়োর ম্যাজেস্ট্রি। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা ইয়ন জিয়ংকে দেখানো হয়, যাকে কিনা রাজদরবারে সকলের সামনে ধরে আনা হচ্ছে। জিয়ং মনে মনে বলছিল, আমার সামনে এখন যে বসে আছে সে হলো রাজা ইয়নহি, যে কিনা জোসনের কঠোর শাসক, যে আবার খেতেও ভালোবাসে। এই সময় মন্ত্রীরা রাজার কাছে জিয়ংয়ের মৃত্যুদণ্ড চাইলে জিয়ং ভীষণ ভয় পেয়ে যায়। রাজা ইহুন, যে কিনা এই গল্পের নায়ক, সে তলোয়ার বের করে বলে, কাল এই মহিলা আমাকে এমন কিছু রান্না করে খাইয়েছে যেটাতে আমি অবাক হয়ে গেছি, তাই আমি এই মহিলাকে রাজকীয় রান্নাঘরের প্রধান রাঁধুনি পদে নিযুক্ত করছি। এই সময় সকলে অবাক হয়ে যায়। জিয়ং মনে মনে বিরক্ত হয়ে ভাবে, সে একজন 3 স্টার রেস্টুরেন্টের শেফ হওয়ার স্বপ্ন দেখে এসেছে, আর এখন এই রাগী শাসকের জন্য তার রান্না করতে হবে। ইহুন বলে, যদি সে তার কথায় রাজি না হয় তবে তাকে মরতে হবে। এই শুনে জিয়ং ভয় পেয়ে যায়, আর ঠিক করে সে হার মানবে না, তাই সে রাজার রাঁধুনি হতে রাজি হয়ে যায়। এরপর সিন চলে আসে বর্তমানে, অর্থাৎ 2025 সালে। ফ্রান্সের 3 স্টার রেস্টুরেন্টের জন্য সেরা শেফ হওয়ার ফাইনাল প্রতিযোগিতা চলছিল, যেখানে জিয়ংও অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা চলাকালীন জিয়ং দেখে তার ওভেনটি খারাপ হয়ে গেছে, আর প্রতিযোগিতা শেষ হতে মাত্র 4 মিনিট বাকি আছে। এই দেখে সে ভাবতে শুরু করলে তার মাথায় একটা আইডিয়া আসে। সে কিছু শুকনো খড়ে আগুন জ্বালিয়ে তাতে স্ট্রিককে গ্রিল করে নেয়, আর টাইম শেষ হওয়ার আগেই তার খাবারটা রেডি করে নেয়। এরপর জাজরা তার বানানো ডিশের কাছে এলে জিয়ং বলে, সে যে স্ট্রিকটা বানিয়েছে তা জোচন আমলের রাজকীয় খাবার হিসেবে অনেক জনপ্রিয় ছিল। তৎকালীন রাজা ইয়নহির এটা প্রিয় খাবার ছিল। জাজরা তার তৈরি করা খাবার খেলে এটা তাদের ভীষণ পছন্দ হয়, আর শেষ পর্যন্ত জিয়ং এই রান্নার প্রতিযোগিতায় জিতে যায়, আর সে ফ্রান্সের মিশলেন 3 স্টার রেস্টুরেন্টের শেফও হয়ে যায়। পরের দিন জিয়ং তার বাবার সাথে ফোনে কথা বলছিল। তার বাবা তাকে বলে, তার ঠিকানায় জোসন আমলের মাঙ্গুক নামের একটি বই আসবে, কোরিয়া ফেরার সময় বইটা সাথে করে নিয়ে আসবে। পরের দিন জিয়ং বইটা নিয়ে কোরিয়া ফিরছিল। পাইলট অ্যানাউন্স করে, আকাশে সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে, তাই আপনারা এই সুন্দর দৃশ্যটা দেখতে চাইলে জানালার দিকে তাকান। এই সময় জিয়ংয়ের পাশের সিটের বসার লোকটার হাত লেগে কফির কাপ উল্টে গিয়ে জিয়ংয়ের উপর পড়ে যায়। জিয়ং দেখে তার বাবার বইটা কফি পরে ভিজে গেছে। এই দেখে সে তাড়াহুড়ো করে ওয়াশরুম গিয়ে বইটা বের করে পরিষ্কার করতে থাকে। সে খেয়াল করে এটা অনেক আগের বই, এ বইটাতে অনেক রান্নার রেসিপি লেখা আছে। সে উল্টে পাল্টে বইটা দেখতে থাকে, আর শেষ পাতায় গিয়ে পড়তে থাকে যেখানে লেখা ছিল, আমার প্রিয় তমা, এই লাইনগুলো যখন পড়বে তখনই তুমি আমার কাছে পৌঁছে যাবে। জিয়ং হেসে ওঠে আর বলে, এটা কি রোমান্টিক বই নাকি? হঠাৎ বইয়ের কভারটা জলজল করে ওঠে। হঠাৎ করে ওয়াশরুমটা অদ্ভুত রকমভাবে কাঁপতে শুরু করে। তখন সে দেখে সে লেখাগুলোর মাঝে হারিয়ে যাচ্ছে, তাকে টেনে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এর মানে জিয়ং এখানে টাইম ট্রাভেল করে প্রাচীন জোসন আমলে চলে এসেছে। মানে সে 2025 সাল থেকে 500 বছর পিছিয়ে জোসন আমলে চলে এসেছে। হঠাৎ সে একটা জঙ্গলে এসে পড়ে আর হরিণ ধরার ফাঁদে আটকে যায়। এখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় আমাদের তৎকালীন জোসনের রাজা ইহুনকে দেখানো হয়, যে কিনা বনে শিকার করতে এসেছিল। এখানে হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে যায়। সে ছোট থাকতেই তার মাকে তার বাবা তাড়িয়ে দিয়েছিল, তখন সে কিছুই করতে পারেনি। চোখ খুলে রাজা হরিণটাকে শিকার করে। রাজা ইহুন শিকার করা হরিণটাকে জোসনের প্রধান রান্নাঘরে পাঠাতে বলে। রাজ্যমন্ত্রী রাজাকে প্রাসাদে ফিরতে বলে, কারণ চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আগেরবার শিকারে শত্রুরা হামলা করেছিল, কিন্তু রাজা জানায় তার জন্য আজকে স্পেশাল দিন, তাই সে ইচ্ছে মতো শিকার করবে। এরপর আমাদের জোসনের রাজবাড়ি দেখানো হয়। ইনি হলেন রাজার দাদি ডাউগার ইনজু। সূর্যগ্রহণের সময় শিকার করা পাপ, আর এই কাজটাই রাজা করতে গিয়েছে। এটা নিয়ে কয়েকজন মহিলা আলোচনা করতে থাকে। ডাউগার ভাবে, রাজা ইহুনের কি তার মায়ের কথা মনে আছে, যাকে এই দিনে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর এই জন্যই সে কি অনুষ্ঠানে আসছে না? আর এরা সবাই অন্য রাজকুমার ও মন্ত্রী, তারা রাজার জন্য অপেক্ষা করছে। আজকে এত বড় একটা অনুষ্ঠান, কিন্তু তাও রাজা জঙ্গলে শিকার করতে গেছে। একজন মন্ত্রী বলে, আমাদের ফিরে যাওয়া উচিত, আজকে সূর্যগ্রহণ হবে। এমন সময় অকল্পনীয় ব্যাপার ঘটে, দেবতারা অভিশাপ দেয়, ডাইনিরা ছাড়া পায়, তারা মানুষ রূপে ফিরে আসে। কিন্তু রাজা এসব বিশ্বাস করতে আগ্রহী না, সে এসব বিশ্বাস করে না। সে বলে, আমি এসব মানি না, আজকের জামানায় ডাইনি কিভাবে আসবে? এদিকে জিয়ংয়ের জ্ঞান ফিরে আসলে সে নিজেকে নেটের ভিতরে দেখতে পায়। সে ভয় পেয়ে যায়। তার স্পষ্ট মনে আছে সে প্লেনের ওয়াশরুমে ছিল, কিন্তু এখানে আসলো কি করে? সে ফোনে নেটওয়ার্কও পাচ্ছিল না, আর অনেক ডাকাডাকি করেও কাউকে খুঁজে পায় না। এদিকে রাজা একটা শেয়াল দেখতে পায়,
আর সেটার পিছু পিছু ছুটতে থাকে। অন্যদিকে জিয়ং তখনও মোবাইলের নেটওয়ার্ক আনার জন্য চেষ্টা করছিল। তখন তার দিকে একটা তীর ছুটে আসে, আর একটা তীর আসলে জিয়ংয়ের ফাঁদের দড়িতে লেগে সে ছুটে নিচে পড়ে যায়। তখন সে দেখে তীরন্দাজ একজন ছেলে। জিয়ং ছেলেটাকে তার দিকে তীর ছুটতে নিষেধ করে। সে বলে শিয়াল চলে গেছে। রাজা জিয়ংকে এমন পোশাকে দেখে শত্রু মনে করে। সে আবারও তীর ছুড়ে। এবার জিয়ং ভয়ে ছুটতে থাকে, আর রাজাও তার পিছে পিছে ছুটতে থাকে। তো তারা একটা পাহাড়ের কিনারায় এসে পৌঁছায়। আকাশে তখন সূর্যগ্রহণ শেষ হচ্ছিল। সে রাজার দিকে তাকিয়ে ভাবে, দেখতে তো কোরিয়ান, তাহলে এমন আচরণ করছে কেন? এদিকে রাজা ভাবছে, এমন আজব পোশাক পরা এই মেয়েকে, কারণ আগের কালে তো এমন প্যান্ট শার্ট কেউ পরতো না। তখন রাজা ভাবে তার মন্ত্রীর কথা মতো এই মেয়ে কোনো ডাইনি হতে পারে। তো সে জিজ্ঞেস করে, তুমি কি ডাইনি নাকি? জিয়ং নিজের পরিচয় বলে, আর বলে আমি একজন শেফ। কিন্তু রাজা এটাও কি তাও বোঝে না, কারণ প্রাচীনকালে শেফ নামে কোনো শব্দই ছিল না। জিয়ং তখন তার ব্যাগ থেকে স্টান গান বের করে বলে, এটাতে অনেক পাওয়ার আছে, তুমি কাছে আসলে তোমাকে মেরে ফেলবো, তাই দূরে যাও। রাজা তার কথা শুনে রেগে যায়। রাজা ইহুন বলে, আমাকে তুমি চেনো না, কত বড় সাহস, আমাকে তুমি তুমি করে বলছো, কোনো আদব কায়দা জানো না? জিয়ং রাজার দিকে তাকিয়ে বলে, তোমাকে না চেনার কি আছে? তুমি কি কোনো অভিনেতা? কোনো ড্রামা অথবা মুভির শুটিং চলছে এখানে? এটা কি কোনো হিস্টোরিক্যাল ড্রামা? এসব কথা রাজার মাথার উপর দিয়ে যায়। সে জিয়ংকে একজন বহুরূপী ধরে নিয়েছে। সে 23 ছুঁড়ে মারলে জিয়ংয়ের ব্যাগটা ছিটকে পড়ে যায়। জিয়ং রেগে বলে, আসলেই কি তুমি আমাকে মারবে? সাহস থাকলে ঘোড়ার পিঠ থেকে নেমে এসে দাঁড়াও, আমি ক্যারাটে জানি। এটা বলে সে নিজের ক্যারাটে স্টাইল দেখাতে থাকে। রাজা দেখে তার কাছে আর তীর নেই। তো এটা দেখে জিয়ং অনেক খুশি হয়। সে রাজাকে পুলিশের হুমকি দেয়। সে বলে, আমি পুলিশে ইনফর্ম করব, আমার কাজিনের শ্বশুর উকিল। এটা শুনে তো রাজা ইহিউন এগিয়ে আসে, কারণ সে তো রাজা, এখানে আবার পুলিশকে, তার ওপর কিছু আছে। সে তলোয়ার দিয়ে জিয়ংকে মারতে আসে। জিয়ং তখন স্টান গান দিয়ে তলোয়ার ছোঁয়ালে এটাতে তেমন কোনো কাজ হয় না। রাজা এই সুযোগে স্টান গানটা ফেলে দেয়। তখন তো রাজা একদমই ভেবে নেয় এই মেয়েটা নিশ্চিত ডাইনি, কোনো মানুষ না। তাই সে জিয়ংকে মারতে গেলে তখন পিছন থেকে একজন মুখোশধারী শত্রু তার দিকে একটা তীর ছুঁড়ে মারে। সেটা রাজার বুকে বেঁধে যায়, আর সে জিয়ংয়ের ওপর পড়ে গিয়ে, আর শেষ পর্যন্ত তারা দুজন পাহাড়ের নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মন্ত্রীরা তাকে খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের উপর আসে। তার ধনুক ছাড়া আর কিছুই পায় না। তখন তারা বুঝতে পারে রাজা বিপদে আছে। রাজার মন্ত্রী সিওক বলে, যেভাবেই হোক রাজাকে খুঁজে বের করতে হবে। এদিকে রাজার অনুপস্থিতিতে অনুষ্ঠান তো আর আটকে রাখা যায় না। তাই তার বোনের জামাই সংজে এবং তার বাবা হং ঘোড়ায় চড়ে অনুষ্ঠানের রেওয়াজ পালন করতে থাকে। এদিকে জিয়ংয়ের জ্ঞান ফিরে আসলে সে দেখে রাজাসহ সে নদীর পাড়ে পড়ে আছে। সে রাজা ইহিউনকে রক্তাক্ত দেখে ভাবে সত্যি তার বুকে তীর লেগেছে। সে তার বুকে ভ্যাসলিন লাগিয়ে দেয়, যাতে করে ব্যথাটা কমে। এরপর সে তার স্কার্ফ খুলে বেঁধে দেয়। এরপর এমার্জেন্সি নাম্বারে কল দেওয়ার জন্য ফোন খুঁজে। মানে জিয়ং এখনও বুঝতে পারেনি সে প্রাচীন জোসনে চলে এসেছে। কিন্তু ফোন তো তার ব্যাগে ছিল, যেটা রাজা তীর মেরে ফেলে দিয়েছে। তাই সে ইহুনের ফোন খুঁজতে থাকে, কিন্তু তার তো কোনো ফোনই ছিল না। এদিকে ইহুন বলে, তুমি কি এই ছুরিটা খুঁজছো? এটা বলে সে আবার জিয়ংকে আক্রমণ করতে যায়। জিয়ংয়ের আসল পরিচয় জানতে চায়। জিয়ং বলে, আমি একজন শেফ, আর আমার নাম ইয়ন জিয়ং। ইহুন বলে, জিয়ং নামে কেউ নেই তার বংশে। এরপর জিয়ং বুদ্ধি খাটিয়ে ছুরিটা তার কাছে নিয়ে নেয়। তারপর তারা দুজন ছুরি নিয়ে লড়াই শুরু করে। জিয়ং ছুরিটা নিয়ে সবজি কাটার স্টাইলে ছুরি ঘোরাতে থাকে। এসব দেখে ইহুন বুঝে যায় আসলেই এটা একটা ডাইনি। এরপর হাতাহাতির এক পর্যায়ে ইহিউন জিয়ংয়ের মাথার সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়, আর এই সুযোগে জিয়ং তাকে বেঁধে ফেলে। ইহিউনের জ্ঞান ফিরলে নিজেকে এভাবে দেখে সে অবাক হয়ে যায়। সে বলে, আমি একজন রাজা, আর তুমি আমার সাথে এমন করছো? তখন জিয়ং রেগে বলে, তুই চুপ থাক, কিসের রাজা? এখানে কোনো রাজা টাজা নেই, তুই শুটিংয়ের সেট থেকে বেরিয়ে আয়। মানে সে এখনও ভাবছে এই ছেলে এখনও শুটিং সেটেই আছে। তারপর সে রাজাকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। এদিকে মহলে কাং মগজো, যে কিনা একজন রাজকুমারী, সে তার দাসীর কাছে রাজা ফিরে না আসার কথাটা শুনেছে। এটা শুনে সে ভাবতে থাকে রাজা নিশ্চয়ই কোনো বিপদে আছে। তখন তার 7 বছর আগের কথা মনে পড়ে। মগজো তার মায়ের পাঠানো এক লোকের খুনের দায়ে জেলে ছিল। তখন রাজকুমার জিসান তাকে সেখান থেকে মুক্ত করতে এসেছিল। জিসান তাকে একটা শর্ত দিয়েছিল, তার মুক্তির বিনিময়ে রাজকুমার জিসানের হয়ে কাজ করতে হবে। কিন্তু মগজো তখন রাজি হয়নি। সে ভাবে জিসান সুযোগের অপেক্ষায় আছে, সে সুযোগ পেলেই রাজার ক্ষতি করবে। তাই সে তার দাসীকে দিয়ে জিসানের কাছে একটা চিঠি পাঠায়। সেখানে বলে, রাজার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার সাথে খারাপ হবে। এদিকে ইহিউন আর জিয়ং জঙ্গলে হাঁটছে। ইহিউন বলে,
অনেক পানির পিপাসা পেয়েছে। জিয়ং বলে আমারও। ইহন আদেশ করাতে জিয়ং বলে এমন করে আদেশ করছো যেন তুমি আসলেই একজন রাজা। ইহন বলে আমি আসলেই একজন রাজা। জিয়ং বলে তীর লেগেছে বুকে আর তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে। ইহন হেসে বলে তোমাকে কিভাবে বিশ্বাস করাই। তারপর সে উঠে দাঁড়ায় আর জিয়ংকে নিজের পোশাকে থাকা ড্রাগনের ছবি দেখায়। আগের যুগে শুধুমাত্র রাজারাই এই পোশাক পরতে পারত। ড্রাগন দেখে জিয়ং বলে ড্রাগনের পোশাক দোকানে 1000 ইয়েনের বিনিময়ে পাওয়া যায়। এটা তো এখন সবাই পরতে পারে আর ফরেনারদের এটা প্রিয় পোশাক। তার কথাগুলো ইহিয়ন কিছুই বুঝতে পারে না। সে বলে কিভাবে বললে বিশ্বাস হবে আমি এই দেশের রাজা। জিয়ং বলে তোমাকে কিভাবে বললে বিশ্বাস হবে আমি একজন 3 স্টার রেস্টুরেন্টের শেফ। কিছুক্ষণ পরে ইহন বলে আচ্ছা জানি তুমি আমার যোগ্য নারী না, তারপরও এখান থেকে ফেরার পর তোমার সাথে এক রাত কাটাবো। এটা শুনে জিয়ং অনেক রেগে যায় আর ইহনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে কত বড় সাহস, তুই আমাকে এসব বলছিস? ড্রামা করতে করতে মাথাটাই চলে গেছে নাকি? তারপর সে ইহনকে টেনে টেনে সামনে নিয়ে যেতে থাকে। তখন তারা একটা বাড়ি দেখে আর ইহন আগে আগে যেতে থাকে আর বলে এটা আমার শিকারি জঙ্গল, এখানে কেউ থাকে না। জিয়ং বলে হ্যাঁ আপনি তো রাজা। যাই হোক, জোসনের রাজা নাকি অনেক অত্যাচারী ছিল, মানুষের জায়গা জোর করে দখল করে নিত আর সব মেয়েদের নিজের বিছানায় টেনে নিত। খুব খারাপ রাজা ছিল। এটা শুনে ইহন বলে তুমি কি এসব আমাকে বলছো? জিয়ং বলে আরে না, জোসনের রাজাকে বলছি। ইহন বলে মেয়েদের কখনোই জোর করে আনা হতো না, বরং মেয়েদের তাদের বংশবৃদ্ধি করার জন্য আনা হতো। জিয়ং বলে তুমি এমন ভাব করছো কথাগুলো যেন তোমাকেই বলছি। আর তোমার এত সাহস আছে নাকি এত মেয়ে ধরে নিয়ে এসে বংশবৃদ্ধি করবে? তখন সে মেয়েদের হ্যান্ডবুক দেখে সেটা পড়ে আসে, কারণ তার জামা কাপড় ময়লা হয়েছিল। সে ইহনের কাছে এসে বসে। তখন ভেতর থেকে শব্দ হয়। জিয়ং ভেতরে গিয়ে গিলগাম নামের এই মেয়েটিকে দেখতে পায়। গিলগাম তাকে ঝাড়ু দিয়ে মারতে আসে আর বলে তুমি আমার কাপড় না বলে চুরি করেছো। জিয়াং তার কাছে ক্ষমা চায়। এখানে জিয়ং গিলগামকে এটা কোথায় জিজ্ঞেস করলে সেও ইহিয়নের মতো জোসনের কথা বলতে থাকে। জিয়ং বলে তুমিও কি ড্রামা সিরিজে অভিনয় করো? গিলগাম ড্রামা সিরিজ কি সেটাই উচ্চারণ করতে পারে না। সে এসবের কিছুই বুঝতে পারে না। গিলগামও ইহুনের মতো বলতে থাকে এই জঙ্গলে রাজা ছাড়া কেউ আসে না। এটা কত সাল? এটা গিলগামের কাছে জানতে চাইলে সে বলে এটা মানকির যোগ। এটা শুনেই জিয়ং ভীষণ ভয় পেয়ে যায়। সে গিলগামের কাছে ট্যুর, শপিং মল ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে গিলগাম এগুলো সম্পর্কে কিছুই বলতে পারে না। এখানে ঝগড়ার এক পর্যায়ে তাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। তখন সে বলে পাহাড়ে তার ব্যাগটা পড়ে গেছে, সেটা আনতে হবে। গিলগামকে সাথে যেতে বললে সে বলে যাবে, কিন্তু খাওয়ার পরে। তার এখন অনেক ক্ষুধা লেগেছে। জিয়ং নিজেই রান্না করতে যায়। তারপর তারা দুজন বাহির থেকে তাজা সবজি আনে আর দুজন রান্না শুরু করে। জিয়ং তার রান্নার জাদু দেখায় আর মজাদার একটা খাবার বানিয়ে নিয়ে আসে। সে ইহুনকে খেতে বললে সে খায় না। সে বলে তুমি আগে খাও। এখানে রাজাদের একটা নিয়ম ছিল, খাবারে বিষ আছে কিনা সেটা দেখার জন্য অন্যকে দিয়ে খাবার টেস্ট করিয়ে নিত। এরপর জিয়ং খাবারটা খাওয়ার পর সে ইহনকে খেতে দেয়, কিন্তু ইহন বলে এতগুলো একসাথে দিলে কি আর খাওয়া যায়? তখন জিয়ং কিছুটা কমিয়ে আদর করে বলে আমার আদরের রাজকুমার খেয়ে নাও। খাবার মুখে দিয়ে ইহন কাশতে থাকে, কারণ অনেক ঝাল ছিল। কিন্তু জিয়ং খেয়ে বলে ঠিকই আছে। গিলগামও খেয়ে বলে আসলেই তো অনেক ঝাল। ঠিক আছে আমি একাই খাবো। এবার গিলগাম বলে সমস্যা নেই আমিও খাবো। তো তারা দুজন খেতে থাকলে ইহিয়ন খাবারের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে জিয়ং তাকেও কিছুটা খাবার দেয়। এখানে জিয়ং তাকে চামচ দিয়ে খাবার খাওয়ানোর সময় তার মায়ের কথা মনে পড়ে যায় আর তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে ভাবে এই মেয়ের হাতের খাবার খেয়ে তার মায়ের কথা মনে পড়ছে কেন? এবার ইহিয়ন ঘুমিয়ে গেলে জিয়ং তার গায়ে কম্বল দিয়ে দেয়। গিলগাম বলে এটা কি তোমার স্বামী? জিয়ং বলে আরে না। তারপর জিয়ং আর গিলগাম চলে গেলে ইহন উঠে বসে। এর মানে সে ঘুমায়নি। সেখানে গিয়ে জিয়ং নদীর পানিতে তার চুল ধুয়ে ফেলে, কারণ আজ সারাদিন যা হয়েছে এতে তার চুলগুলো নোংরা হয়ে গিয়েছিল। এদিকে রাজার সেনারা ইহনকে খুঁজে পায়। ইহন বলে আমার শিকারের এলাকায় কেউ বাস করে কিভাবে? জিয়ংকে খুঁজতে বলে, কেননা জিয়ংয়ের কারণেই আজ তার বেহাল দশা হয়েছে। এরপর সেনারা গিলগামের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এদিকে জিয়ং গিলগামকে জিজ্ঞেস করে তুমি এই জঙ্গলে থাকো কেন? সে বলে রাজার চোখ থেকে বাঁচতে। বাড়িতে থাকলে সব মেয়েদের মহলে নিয়ে যাওয়া হয়। এটা শুনে জিয়ং বলে আগের তো জুসুন যুগে এসব হতো। গিলগাম হেসে বলে এটাই তো জুসুনের যুগ। জিয়ং ভাবে সত্যি কি সে টাইম ট্রাভেল করেছে? তখন উপরের দিকে তাকিয়ে সেনাদের দেখে জিয়ং সাহায্যের জন্য চিল্লাতে থাকে। আর এখানেই প্রথম পর্বটি শেষ হয়ে যায়।